ক্লাস 10-এর পরমাণু নিউক্লিয়াস চলছে। তো আমাদের প্রথম ক্লাস হয়ে গেছে পরমাণু নিউক্লিয়াসের, এবং তোমাদের বলা হয়েছে যে তোমাদের চ্যাপ্টারের নাম পরমাণু নিউক্লিয়াস, কিন্তু এই চ্যাপ্টারের মূল বিষয় হচ্ছে তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি। যে কারণ তেজস্ক্রিয়তাই পরমাণুর নিউক্লিয়াসের ঘটনা, এবং এটা তোমাদের এই প্রথম ক্লাসে সম্পূর্ণ ডিটেলসে ব্যাখ্যা করা হয়েছে, বা কেন আমরা তেজস্ক্রিয়তাকে পরমাণুর নিউক্লিয়াসের ঘটনা বলে থাকি। তো এবং আমরা এর আগের ক্লাসে জেনেছি তেজস্ক্রিয়তা কি, তেজস্ক্রিয়তার কারণ কি, তেজস্ক্রিয় মৌল কি, তেজস্ক্রিয় রশ্মি কি, এবং এই তেজস্ক্রিয় রশ্মি হিসেবে 3 ধরনের রশ্মি নির্গত হয়। একটাকে বলা হয় আলফা রশ্মি, একটাকে বলে বিটা রশ্মি, আর থার্ড তাকে বলা হয় গামা রশ্মি। তো আজকে আমাদের এই পরমাণু নিউক্লিয়াসের পরবর্তী যে টপিকগুলি আছে তার মধ্যে প্রথম আমাকে জানতে হবে যে আলফা বিঘটন কি, আলফা বিঘটন, বিটা বিঘটন, এবং সঙ্গে আমরা জানবো যে বন্ধন শক্তি কি, ভর ত্রুটি কি, এবং বন্ধন শক্তি এবং ভর বিচ্যুতি বা ভর ত্রুটির মধ্যে সম্পর্ক। সেই জন্য এই ক্লাসটি যদি সম্পূর্ণ দেখো তাহলে আশা করি যে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং সমস্ত জিনিস সম্পূর্ণভাবে বুঝতে পারবে। তাহলে আমাদের এই পরমাণু নিউক্লিয়াসের সেকেন্ড ক্লাসে প্রথম টপিক আমাকে করতে হবে আলফা বিঘটন। কি বলে? আলফা বিঘটন। এবং তোমরা জানো যে আলফা বিঘটিত হওয়া মানে যে কোনো তেজস্ক্রিয় মৌল, মানে ওই আনস্টেবল মৌল থেকে এই বিটা এটা আলফা বিঘটন। তার মানে কি, যে কোনো তেজস্ক্রিয় মৌল থেকে যে ওই আনস্টেবল এলিমেন্ট থেকে আলফা কণা বাইরে বেরিয়ে চলে গেছে। যে বিঘটিত হওয়া বা বিঘটন বলতে বোঝায় যে আলফা কণা বাইরে বেরিয়ে গেছে। এবং তোমাদের প্রথম ক্লাসেই বলা হয়েছে যে আলফা কণা বলতে বোঝায় হিলিয়াম কণার স্রোত, তাই তো? যে অ্যাকচুয়ালি এগুলো কিন্তু কণা, কিন্তু এই প্রত্যেকটা কণা এত তীব্র বেগে নির্গত হয়, সেই জন্য আমরা একে কি বলি, যে রশ্মি বা রে বলে থাকি। এট ফার্স্ট আলফা বিঘটন, তাহলে আলফা বিঘটিত হয়েছে, তাহলে আলফা বেরিয়ে গেছে। তাহলে তুমি ধরো যে আলফা বিঘটন এটা একদম ইজি, কিছুই না। তুমি ধরো যে এটা একটা এক্স এ জেড, যে ক্ষেত্রে এই এ বলতে কি বোঝায়, অ্যাটমিক মাস মানে ভর সংখ্যা, এবং জেড বলতে বোঝায় এই নিউক্লিয়াইডের, এই যে একটা নিউক্লাইড ওর হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা। তাহলে তুমি ধরো যে এটা একটা জনক পরমাণু। জনক পরমাণু মানে এ রূপান্তরিত হবে একটি অন্য মৌলে। কেন? যে এক্স এ জেড এটা একটি তেজস্ক্রিয় মৌল, এবং এখান থেকে যদি আলফা কণা বিঘটিত হয়, কি বললাম, এখান থেকে আলফা কণার বিঘটন। তাহলে যদি এখান থেকে আলফা কণার বিঘটিত হয় তাহলে কি হবে? তাহলে এখান থেকে আলফা কণা বেরিয়ে গেছে, এখান থেকে আলফা কণা বেরিয়ে গেছে। এই যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আছে এখান থেকে আলফা বেরিয়ে গেছে। এবং তোমরা জানো এই আলফা কণাকে আমরা কি বলি, যে অ্যাকচুয়ালি হিলিয়াম কণার স্রোত। তাহলে He42। তাহলে এখান থেকে আলফা কণা বিঘটন হয়েছে, মানে এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে আলফা কণা বাইরে বেরিয়ে গেছে। তাহলে এখান থেকে আলফা কণা বাইরে বেরিয়ে গেছে মানে কি, যে উপরে যে আছে এ, এখান থেকে 4 কমে গেছে, আর যে নিচে আছে জেড, ওখান থেকে 2 কমে গেছে। তার মানে কি, যে অ্যাকচুয়ালি এখান থেকে আলফা কণা বাইরে বেরিয়ে চলে এসেছে। কোথা থেকে? এই একটা পার্টিকুলার রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে এই কণাটা বাইরে বেরিয়ে এসেছে। তার মানে কি, যে এখান থেকে এটা বাইরে বেরিয়ে এসেছে। তাহলে এবার যে আমাদের ওই 2টা পরমাণু যে থাকবে সে হবে ওয়াই। সেই ওয়াই মানে কত হবে? এক্স এ ছিল এ, এক্স এ মানে যে এক্স এলিমেন্ট ওর ভর সংখ্যা ছিল এ, এখান থেকে আলফা কণা বাইরে বেরিয়ে এসেছে। তার মানে কি, যে এর মধ্যে থেকেই এটা বাইরে এসেছে। তাহলে এই আলফা কণা বাইরে বেরিয়ে আসা মানে হিলিয়াম কণা বাইরে বেরিয়ে এসেছে। তাহলে এর এখান থেকে 4 বাইরে এসেছে, মানে ছিল কত? ছিল এ।
তাহলে যে উৎপন্ন হবে তার তাহলে a-4 হবে, তাই না? ছিল a, এখান থেকে যে আলফা কণা বার হলো মানে হিলিয়াম কণা বার হলো মানে 4 বার হয়ে গেছে, তাহলে এখন তাহলে কে থাকবে? 4 তো বার হয়ে গেছে, তাহলে যে থাকবে তাহলে a-4 হবে। এবং ঠিক আবার এখান থেকে হিলিয়াম কণা বার হয়ে গেছে মানে কি, তাহলে আবার 2 পরমাণু ক্রমাঙ্ক বাইরে বেরিয়ে গেছে, তাহলে যে থাকবে ওর ছিল z, 2 বাইরে গেছে পরমাণু ক্রমাঙ্ক, তাহলে থাকবে কত? থাকবে হচ্ছে z-2, তাহলে কি থাকবে? z-2। তাহলে আমরা বলতে পারবো যে কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে আলফা কণার যদি বিঘটন হয় তাহলে যে নতুন যে মৌল উৎপন্ন হবে সেই মৌলের ভর সংখ্যা 4 একক কমবে এবং পরমাণু ক্রমাঙ্ক এবং মানে প্রোটন সংখ্যা 2 একক কমবে, তাই তো? কেন? এটা ছিল মৌল, এখান থেকে আলফা কণা বাইরে বেরিয়ে গেল, তার মানে কি এর মধ্যে থেকেই আলফা বার হয়ে গেছে, আলফা মানে হিলিয়াম কণার স্রোত বাইরে বেরিয়ে গেছে, তাহলে ছিল a, এখান থেকে তাহলে এই a আলফা কণা বার হয়ে গেছে মানে কি, তাহলে 4 ভর সংখ্যা বার হয়ে গেছে, তাহলে থাকবে কত? ছিল a, 4 বার হয়েছে, তাহলে যে থাকবে বা যে উৎপন্ন হবে তাহলে তার ভর সংখ্যা 4 একক কমে যাবে, আর যে থাকবে z, ওর তাহলে 2 বার গেছে, 2 কি বার হয়ে গেছে, তাহলে কি থাকবে? z-2 থাকবে। এবং তুমি সব সময় দেখবে যে এটা লক্ষ্য করবে যে এই তীর চিহ্নের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যাতে সমান হয়। তাহলে দেখো, তাহলে এই তীর চিহ্নের লেফট হ্যান্ড সাইডে কত আছে? a, এবং রাইট হ্যান্ড সাইডে তাহলে টোটাল যোগ করে কত হবে? এটা 4 প্লাস কত? প্লাস a-4, তাহলে কত হচ্ছে? a, এখানে আছে কত? z, আর এখানে 2 প্লাস z-2, তাহলে কি হবে? z। এটাই যে তোমার শুধু দেখতে হবে যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা যাতে সমান হয়, তাহলেই হয়ে যাবে। এবার তোমাদের আমি একটা উদাহরণ দেখাচ্ছি, যে উদাহরণ যদি বলি, ধরলাম যে U-238-92, মানে এটা হচ্ছে একটা ইউরেনিয়ামের আইসোটোপ। এবং আমি তোমাদের এটাও এর আগের ক্লাসে বলেছি যে কোনো মৌলের তেজস্ক্রিয়তা বলতে বোঝায় না, যে আমরা কি বলি যে কোনো মৌলের আইসোটোপের তেজস্ক্রিয়তা বলি। তেমন U-238-92 এটা মানে কি? এটা মানে হচ্ছে একটা ইউরেনিয়ামেরই আইসোটোপ। তাহলে এখান থেকে যদি বলি আলফা কণা বাইরে বেরিয়ে গেছে, কি বললাম? এখান থেকে এই আলফা বেরিয়ে গেছে, তাহলে কি থাকবে? তাহলে আলফা যদি বেরিয়ে যায় তাহলে আলফা গেছে বেরিয়ে, তার মানে কি এখান থেকে He42 বাইরে বেরিয়ে গেছে, তাহলে এটা ছিল এখান থেকে আলফা বের হয়ে গেছে মানে হিলিয়াম বের হয়ে গেছে, তাহলে কে থাকবে? তাহলে এর উপরে 238-4 থাকবে, আর নিচে থাকবে 92-2 থাকবে, তাই তো? তাহলে এবার এটা বলে তাহলে কত হবে? এটা হবে থোরিয়াম 234/90 প্লাস He42, এটা হবে অ্যান্সার, তাই তো? তাহলে এটা ছিল ইউরেনিয়াম 238-92, একটা হচ্ছে আইসোটোপ ইউরেনিয়ামের, এখান থেকে আলফা কণা বার হয়ে গেছে, তাহলে এখান থেকে হিলিয়াম কণাটা বার হয়ে গেছে, তাহলে উপর থেকে 4 কমে যাবে আর নিচ থেকে 2 কমে যাবে, তাহলে কে থাকবে? থোরিয়াম, কেন থোরিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 90 হয়। তাহলে আলফা কণা বিঘটন বলতে কি বোঝায়? যে আলফা কণা, তো তুমি যদি বলে যে আলফা কণার বিঘটন, তাহলে তুমি এটা লিখবে এবং সঙ্গে তোমাকে লিখতে হবে যে কোনো তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণার বিঘটন ঘটলে ভর সংখ্যা 4 একক কমে যাবে এবং পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে যাবে, তাই তো? দেখো ছিল 238, আলফা কণা বের হওয়ার পর কত হলো? 234, কেন? হিলিয়াম কণা বাইরে বেরিয়ে গেছে, তাহলে ভর সংখ্যা 4 কমে গেছে।
ছিল 92 হয়ে গেছে 90, তাহলে এখান থেকে 2 কমে গেছে। ক্লিয়ার? এবার তোমাকে করতে হবে বিটা বিঘটন। এবার নেক্সট আমাকে করতে হবে যে বিটা বিঘটন। নেক্সট করতে হবে যে বিটা বিঘটন। এবং তোমরা জানো যে বিটা বিঘটন মানে কি? মানে হচ্ছে ইলেকট্রন কণার স্রোত বাইরে বেরিয়ে যাওয়া, তাই তো? যে ইলেকট্রন কণার স্রোত। তাহলে আবার সেম তুমি ধরো যে এটা আছে এক্স এ জেড, এটা একটা তেজস্ক্রিয় এলিমেন্ট আছে। তো এবার এখান থেকে কি হয়েছে? এখান থেকে এবার বিটা কণার, এখানে এবার বিটা কণার বিঘটন হয়েছে। তার মানে বিটা কণা বিঘটন হওয়া বলতে কি বোঝায়? এই তেজস্ক্রিয় এলিমেন্ট থেকে বিটা কণা মানে একটি ইলেকট্রন কণা তীব্র গতিতে বাইরে বেরিয়ে গেছে, তাহলে এটা আমাদের বিটা কণা, তাই তো? তাহলে বিটা কণা বিঘটন মানে এখান থেকে ইলেকট্রন বাইরে বেরিয়ে গেছে। তাহলে তাহলে ইলেকট্রন বাইরে বেরিয়ে গেছে, তারপর কে থাকবে? তাহলে যে থাকবে, দেখো উপরে ছিল এ, তাহলে যে আমাদের তেজস্ক্রিয় মৌল যে জনক পরমাণু ওর ছিল এ, মানে এ মানে ওর ভর সংখ্যা ছিল এ। এবার বিটা কণা বার হয়ে যাওয়ার জন্য, যে বিটা কণা মানে যে ইলেকট্রন কণা যে বাইরে বেরিয়ে গেছে, তাহলে ছিল এ, এখন যে বার হয়েছে তাহলে ওর কত? ভর সংখ্যা 0। তার মানে ভর সংখ্যা ছিল এ, আর কত বার করেছে? 0 বার করেছে। তাহলে তাহলে থাকবে কত? তাহলে যে উৎপন্ন হবে তার এ থাকবে, তাই তো? ছিল এ, আর বিটা কণা বার হয়ে গেছে মানে ইলেকট্রন কণা বাইরে বেরিয়ে গেছে। তাহলে ইলেকট্রন কণা বাইরে বেরিয়ে গেছে মানে যে এই এলিমেন্টটা বাইরে বেরিয়ে গেছে। তাহলে ছিল এ, বার হলো কত? 0, তাহলে থাকবে কত? এ। এবার এর ছিল কত? এর ছিল জেড, বাইরে বেরিয়ে বাইরে কত বেরিয়ে গেছে? -1, তাহলে থাকবে কত? জেড মাইনাস অফ -1, তাহলে কি হবে? তাহলে জেড প্লাস 1 হয়ে যাবে, তাই তো? যেমন এখানে ছিল এ, 4 বাইরে গেছে, তাহলে থাকবে কত? a - 4। এখানে জেড ছিল 2 বার হয়ে গেছে প্রোটন সংখ্যা, তাহলে থাকবে কত? জেড - 2। এবার এখানে কি হয়েছে? যে বিটার ক্ষেত্রে ছিল এ, এবং বিটা বিঘটনে এই এলিমেন্টটা বাইরে বেরিয়ে গেছে। বিটা বিঘটন বলতে বোঝায় ইলেকট্রন কণার স্রোত, তাহলে এই এলিমেন্ট বাইরে বেরিয়ে গেছে। তাহলে ছিল এ, 0 বার হয়েছে, তাহলে কে থাকবে? a - 0, a - 0। আর ছিল জেড, এবং এই ইলেকট্রন কণা বাইরে বেরিয়ে গেছে মানে -1, তাহলে কে থাকবে? জেড মাইনাস -1, তাহলে জেড প্লাস 1, তাহলে এটা হবে জেড প্লাস 1। তাহলে দেখো যে এই দুই ক্ষেত্রে আলফা বিঘটন হোক বা বিটা বিঘটন হোক, দুই ক্ষেত্রে ওই মৌল অন্য মৌলে রূপান্তরিত হবে কি হবে না? অবশ্যই হবে। কেন? এর প্রোটন সংখ্যা ছিল জেড, হয়ে গেছে জেড -2, তাহলে ওই মৌলের প্রোটন সংখ্যা পরিবর্তন হয়েছে। এখানে ছিল জেড, হয়ে গেছে জেড প্লাস 1, মানেও প্রোটন সংখ্যা চেঞ্জ হয়েছে। এবং তোমাদের প্রথম ক্লাসেই বলা হয়েছে যে কোনো মৌলের যদি প্রোটন সংখ্যা চেঞ্জ করে, মানে যদি নিউক্লিয়াস পরিবর্তন করে, তাহলে ওই মৌল অন্য মৌলে রূপান্তরিত করবে। যে এক মৌল থেকে অন্য মৌলে রূপান্তরিত হওয়া বলতে বোঝায় ওই মৌলের প্রোটন সংখ্যা পরিবর্তন হওয়া, মানে নিউক্লিয়াসের পরিবর্তন হওয়া। ইলেকট্রন সংখ্যা যদি পরিবর্তন করে তাহলে কখনোই মৌলের রূপান্তর ঘটে না, শুধুমাত্র ওই মৌলের রাসায়নিক পরিবর্তন ঘটে। দেখো আলফা বিঘটন হোক বা বিটা বিঘটন হোক, দুই ক্ষেত্রেই পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তন ঘটেছে। তার মানে ওই মৌল অপর মৌলে রূপান্তরিত অবশ্যই হয়েছে, কেন? প্রোটন সংখ্যা চেঞ্জ করেছে। সেই জন্য এটা ছিল এক্স, এটা হয়েছে ওয়াই, এটা এক্স, এটা হয়েছে ওয়াই। তাহলে বিটা বিঘটনের জন্য ইলেকট্রন কণা বাইরে বেরিয়ে যায়, তাহলে এই এলিমেন্টটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে এটাই আমাদের ইলেকট্রনের সিম্বল বোঝায়। তাহলে ছিল এ, 0 বার হলো, তাহলে কে থাকবে? a - 0 মানে a থাকবে। আর এখানে ছিল জেড, বার হলো -1, তাহলে কে থাকবে? জেড -1। যেমন ছিল জেড 2 বার হয়েছে, তাহলে কত থাকবে? জেড -2। আর এখানে ছিল জেড -1 বার হয়েছে, তাহলে কত থাকবে? জেড -1। তার মানে যে অ্যাকচুয়ালি বিটা বিঘটনের ফলে, বিটা কণার বিঘটনের ফলে দেখতে পাচ্ছ যেটা ছিল জনক পরমাণু, তার ভর সংখ্যা যা ছিল, যে উৎপন্ন হলো দুইটা
ওর ভর সংখ্যা সেম, এ তো এ আছে, তাহলে আমরা বলতে পারবো যে বিটা বিঘটনের জন্য ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। কিন্তু ছিল জেড, বিটা বিঘটন হওয়ার জন্য জেড প্লাস 1 হয়ে গেছে, তার মানে কি ওর পরমাণু ক্রমাঙ্ক 1 একক বেড়ে গেছে। তাহলে আমরা বলতে পারবো যে বিটা বিঘটনের জন্য ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র প্রোটন সংখ্যা 1 একক বেড়ে যায়। তাহলে এটাই কি, এটাই হচ্ছে আমাদের বিটা বিঘটনের কনক্লুশন বা সিদ্ধান্ত, যে ভর সংখ্যার পরিবর্তন ঘটে না, শুধুমাত্র পরমাণু ক্রমাঙ্ক 1 একক বেড়ে যায়। ক্লিয়ার? তাহলে আলফা বিঘটনের সিদ্ধান্ত কি, যে আলফা বিঘটন ঘটা মানে হিলিয়াম কণা বাইরে বেরিয়ে যাওয়া। তাহলে উৎপন্ন মৌলের ভর সংখ্যা 4 একক কমবে এবং প্রোটন সংখ্যা 2 একক কমবে। এবং বিটা কণা বের হয়ে যাওয়া মানে ইলেকট্রন কণা বাইরে বের হয়ে যাওয়া, মানে ভর সংখ্যার পরিবর্তন ঘটে না, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক 1 একক বেড়ে যায়। এবং এর একটা উদাহরণ দেখাচ্ছি, যে C46। তোমরা জানো যে কার্বনের এই আইসোটোপ আমাদের রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। তাহলে এখান থেকে যদি বিটা কণা বাইরে বেরিয়ে যায়, তাহলে E0-1 বাইরে গেছে, তাহলে যে থাকবে তার 14 গেছে কত 0, তাহলে কি থাকবে, তাহলে 14ই থাকবে। আর এখানে 6 ছিল এবং বিটা কণা যদি বাইরে বেরিয়ে যায় তাহলে কি হয়, তাহলে 1 একক বেড়ে যায়। তাহলে আমি ডাইরেক্ট কি লিখবো 7। তাহলে এটা কারা হয়, এটা হয় নিউট্রন, তাই তো? কেন, সরি নিউট্রন বলছি, নাইট্রোজেন, তাই তো? তাহলে নাইট্রোজেন থেকে 7 হয়। আরে ছিল কত, ছিল 6, বাইরে গেছে কত -1, তাহলে থাকবে কত 6 -1 মানে কত হবে 7। ছিল 92, 2 গেছে বাইরে, তাহলে কত হবে 92 - 2 মানে 90। এখানে ছিল 6, গেছে -1, তাহলে থাকবে কত 6 -1 হবে 7। তাহলে এটা হচ্ছে উদাহরণ, যে C614 থেকে বিটা কণা যদি বার হয়ে যায় তাহলে কি থাকবে, নাইট্রোজেন থাকবে 14-7, তাই তো? এই 14 তো 14ই আছে, কেন ভর সংখ্যার পরিবর্তন ঘটবে না, কেন 0 বাদ হয়েছে। আর যেটা পরমাণু ক্রমাঙ্ক সেটা 1 একক বেড়ে যায়, তাই তো? দেখো তো তাহলে এবার এই তীর চিহ্নের এদিকে, তীর চিহ্নের লেফট সাইডে ভর কত 14, রাইটে 0 + 14 মানে 14। লেফট সাইডে প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা 6, আর রাইটে কত হবে প্রোটন সংখ্যা -1 + 10 মানে 6। শুধু এটাই দেখতে হবে যে তুমি ঠিক করলে না ভুল করলে, তার মানে কি, যে অ্যারো চিহ্নের বাম দিক এবং ডান দিকে প্রোটন সংখ্যার যোগফল আর ভর সংখ্যার যোগফল একই হবে। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এই আলফা বিঘটন এবং বিটা বিঘটন কি। এবং তোমাদের তার সঙ্গে একটা কোশ্চেন আসতে পারে যে তাহলে স্যার গামাটা কি বা গামা বিঘটন কি, তাই তো? তাহলে আলফা বিঘটন বুঝতে পারলে, বিটা বিঘটন বুঝতে পারলে, এবার তোমাদের মাথাতে কোশ্চেন আসবে তাহলে স্যার গামাটা কি। গামাটা, এই যে গামা, আমি তোমাদের বলেছিলাম যে গামা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটা কোনো কণা না। গামাটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যে কি করে হয়, যে অ্যাকচুয়ালি এই গামা বিঘটন কেন হচ্ছে না হচ্ছে এর প্রপার ব্যাখ্যা তোমরা পাবে ক্লাস 12 এর ফিজিক্সে। তবুও তোমাদেরকে বলে দিচ্ছি আমি যে কোনো তেজস্ক্রিয় মৌল থেকে বা কোনো একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে যখন আলফা এবং বিটা যখন নির্গত হয়, তখন ওই তেজস্ক্রিয় মৌলের যে এলিমেন্ট ও এক্সাইটেড হয়ে থাকে, মানে ও উত্তেজিত হয়ে থাকে।
এই উত্তেজিত হয়ে থাকার জন্য ও সেই সময় কিছু শক্তি বার করে, ওই শক্তিটাই আমরা গামা রে হিসেবে পাই। কি বললাম? যে আলফা কোন তেজস্ক্রিয় মৌল থেকে আলফা এবং বিটা কণা নির্গত হওয়ার পর ওই তেজস্ক্রিয় মৌলটি উত্তেজিত হয়ে থাকে এবং উত্তেজিত হয়ে থাকার জন্য ওই তেজস্ক্রিয় মৌল থেকে কিছু পরিমাণে শক্তি নির্গত করে এবং যে শক্তিটা নির্গত করছে ওটাই আমাদের গামা রশ্মি। তোমাদের ক্লাস 10-এর জন্য শুধুমাত্র জানতে হবে যে গামা রশ্মি নির্গত হওয়ার কারণ কি, যে কোনো তেজস্ক্রিয় মৌল থেকে আলফা এবং বিটা বিঘটন হওয়ার পর ওই তেজস্ক্রিয় মৌল উদ্দীপিত অবস্থায় থাকে বা উত্তেজিত অবস্থায় থাকে, এই জন্য ওই উৎপন্ন মৌল থেকে কিছু পরিমাণ শক্তি নির্গত হয়, যেটাকে আমরা কি বলি? গামা রশ্মি। ক্লিয়ার? এবং আবার বলছি যে আলফা এবং বিটা নির্গত হলেই কিন্তু গামা নির্গত হবে। গামা প্রথমে নির্গত হতে পারবে না, গামা রশ্মি প্রথমে নির্গত হতে পারবে না, আগে আলফা হবে বা বিটা হবে, মানে আলফা বা বিটা না হলে গামা নির্গত হতে পারবে না। আগে হয়তো আলফা হবে বা বিটা হবে, বা আগে বিটা হবে আগে গামা হবে, আগে আলফা কিংবা আগে বিটা, গামা আগে হবে না, আগে আলফা তারপর বিটা বা তারপর গামা। যে গামা একাই নির্গত হতে পারবে না, আগে আলফা হবে বা বিটা হবে, তার ফলে ওই নিউক্লিয়াসটি উদ্দীপ্ত অবস্থায় থাকবে বা উত্তেজিত অবস্থায় থাকবে, তখনই শক্তি বার করবে, যেটাই আমাদের গামা রশ্মি। ক্লিয়ার? তাহলে আগে গামা নির্গত হতে পারবে না। এবার তোমাদের নেক্সট টপিক এবং খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আমাদের নিউক্লিয় বন্ধন শক্তি এবং ভর ত্রুটি। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিকের জন্য। যে শুধু মাধ্যমিক বলে না, এটা আবার ক্লাস 12-এর জন্য ইম্পর্টেন্ট। যে একে বলে ভর ত্রুটি ও বন্ধন শক্তির মধ্যে সম্পর্ক। কি বলে? ভর ত্রুটি এবং বন্ধন শক্তির মধ্যে সম্পর্ক। এবার এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, 3টা দিলাম স্টার, খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। যে এবার এই যে ভর ত্রুটি বা ভরের বিচ্যুতি এই ওয়ার্ড এবং বন্ধন শক্তি এই ওয়ার্ড, এই দুটা ওয়ার্ডই তোমাদের ক্লাস 10-এর স্টুডেন্টের কাছে নতুন ওয়ার্ড। যে ভর ত্রুটি এবং বন্ধন শক্তি দুটাই নতুন ওয়ার্ড। এই দুটা ওয়ার্ডের সঙ্গে তোমাদের আগে ইন্ট্রোডাকশন করতে হবে এবং তারপর এদের মধ্যে সম্পর্ক করতে হবে। খুব ইজি এবং ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট থিওরি, কিন্তু খুব ইম্পর্টেন্ট থিওরি। যে তাহলে দেখো, আগে তোমাকে বলি বন্ধন শক্তি কি, তাই তো? আগে বলি যে বন্ধন শক্তি কি। বন্ধন শক্তি বলতে বোঝায় যে প্রোটন এবং নিউট্রনগুলি, কি বললাম? প্রোটন এবং নিউট্রন যে শক্তির প্রভাবে নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে তাকেই বলে আমাদের নিউক্লিয় বন্ধন শক্তি। কি বললাম? এই সংজ্ঞা তোমরা অবশ্যই লিখে নেবে যে প্রোটন ও নিউট্রন যে শক্তির প্রভাবে বা যে শক্তির জন্য বা যে শক্তির প্রভাবে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে তাকে নিউক্লিয় বন্ধন শক্তি বলে। নিউক্লিয় বন্ধন শক্তি বলে। খুব ইম্পর্টেন্ট যে প্রোটন
ও নিউট্রন যে শক্তির প্রভাবে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে, হ্যাঁ, বা যুক্ত হয়ে থাকে যে শক্তির জন্য, তাকেই বলে নিউক্লিয় বন্ধন শক্তি, তাই তো? তো এবার তাহলে অবশ্যই বুঝতে পারলে যে অ্যাকচুয়ালি এই নিউক্লিয় বন্ধন শক্তি বা এই নিউক্লিয় বাইন্ডিং এনার্জি বলতে কি বোঝায়, যে এই প্রোটন এবং নিউট্রন, প্রোটন তো পজিটিভ চার্জ, নিউট্রন তো নিস্তড়িত, তাই তো? প্রোটন পজিটিভ চার্জ, নিউট্রন নিস্তড়িত, তাহলে ওই টোটাল যে নিউক্লিয়াসটা কি পজিটিভ চার্জ, তাহলে ওরা তো কি হবে, ওরা তো বিকশন করবে, ওরা তো ভেঙে যাবে, কিন্তু তবুও ওদের মধ্যে এই নিউক্লিয় তীব্র বন্ধন শক্তি দেখতে পাওয়া যায়। তাহলে এই নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলবো, যে প্রোটন এবং নিউট্রন যে শক্তির প্রভাবে পরমাণু নিউক্লিয়াসে আবদ্ধ অবস্থায় থাকে, তাকে বলে নিউক্লিয় বন্ধন শক্তি। যে এটা শুধু জাস্ট সংজ্ঞা, এবং এই বন্ধন শক্তি কি করে আসছে, কেন আসছে, সব তোমাদের ব্যাখ্যা দেব। তাহলে এটা শুধু সংজ্ঞাটা, যে প্রোটন এবং নিউট্রন যে শক্তির প্রভাবে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে, তাকে বলে নিউক্লিয় বন্ধন শক্তি। এবার দেখো এই নিউক্লিয় বন্ধন শক্তির যোগান দিচ্ছে কে, বা অ্যাকচুয়ালি নিউক্লিয় বন্ধন শক্তির উৎস কে। দেখো খুব একটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং থিওরি। দেখো তুমি দেখো যে তুমি ধরো যে এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, হ্যাঁ, এই জিনিসটা মন দিয়ে বুঝলে তুমি বন্ধন শক্তি কেন আসছে বা কে সাপ্লাই করছে তার কারণ পাবে, এবং ভর ত্রুটি কি সেটাও বুঝতে পারবে, এবং সঙ্গে এর সম্পর্ক তো আরো ইজি হয়ে যাবে। এটাই ভালো করে দেখো, যে এটা আছে নিউক্লিয়াস, এটা আছে নিউক্লিয়াস, এর মধ্যে কি আছে নিউক্লিয়াস, তার মানে এর মধ্যে আছে প্রোটন এবং কিছু আছে কি নিউট্রন, তাই তো? যেগুলো গোল সেগুলো নিস্তড়িত, ওগুলো আছে আমাদের নিউট্রন কণা, আর যেগুলো প্লাস দিচ্ছি সেগুলো আমাদের প্রোটন। এই তাই তো, এটা আমাদের নিউক্লিয়াস। তাহলে এই আমাদের বন্ধন শক্তি কাকে বললাম, যে প্রোটন এবং নিউট্রন, প্রোটন এবং নিউট্রন যে শক্তির প্রভাবে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে, সেই শক্তিকে আমরা কি বলি, নিউক্লিয় বন্ধন শক্তি। ঠিক আছে, তাহলে এটা আছে নিউক্লিয়াস, এর মধ্যে কি আছে, প্রোটন আছে আর কিছু আছে নিউট্রন, তাই তো? তাহলে এবার তুমি এই নিউক্লিয়াসকে তুমি যদি ওজন করো, বা যদি তাকে ভর, ওজন না, যদি ভর মাপো, তাহলে তুমি দেখলে সাপোজ এই টোটাল নিউক্লিয়াসের ভর তুমি দেখলে হলো 5u। কি দেখলে, যে 5u, এখানে ইউ বলতে কি বোঝায়, ইউ বলতে বোঝায় আবার 5 am, একই জিনিস, 5 AMU মানে অ্যাটমিক মাস ইউনিট, তাই তো? যে এই যে পরমাণু যে নিউক্লিয়াস, এর ভর এতটাই কম, এতটাই কম, আমরা তো চোখে দেখতেই পাই না, আমরা তো খালি চোখে দেখতেই পাই না এই নিউক্লিয়াস, তাই তো? যে ওর ভর এতটাই কম, সেই জন্য ওকে আমরা কি লিখি, যে 5u বা 5 AMU, এবং এই 1u মানে 1 অ্যাটমিক মাস ইউনিট, এটা হয় 1.66 ইন্টু 10 পাওয়ারে -27 কেজি। এটা তোমরা ক্লাস 9-এ পড়েছো মোল চ্যাপ্টারে, যে এই ইউ বলতে কি বোঝায়, অ্যাটমিক মাস ইউনিট, যাকে বলে আমরা পারমাণবিক ভর একক। তাহলে তুমি ধরলে যে এটা একটা নিউক্লিয়াস, এর মোট ভর কত, 5u বা 5 AMU, যেখানে 1u বলতে বোঝায় 1.66 ইন্টু 10 পাওয়ার -27 কেজি। এবার তুমি একে কোনো কারণে একে ভাঙলে, তাই তো? কোনো কারণে তুমি একে ভাঙলে, যদি ভাঙো তাহলে কে পাবে, তুমি একে যদি ভেঙে দাও, তাহলে ভাঙলে পরে তোমরা যদি একে ভেঙে দাও, তাহলে তোমরা এখানে দুটা কণা পাবে, তাই তো? কিছু প্রোটন পাবে, মানে তোমরা কি করলে, যে এই নিউক্লিয়াসকে ভেঙে সব প্রোটনকে এক জায়গায় করলে এবং সব নিউট্রনকে এক জায়গায় করলে।
এই যে এটা কি ছিল নিউক্লিয়াস, যার মধ্যে সমস্ত প্রোটন এবং নিউট্রন একসঙ্গে ছিল, এবং প্রোটন এবং নিউট্রনের মিলিয়ে মানে এই নিউক্লিয়াসটার ভর কত 5u। এবার একে কোনো কারণে ভেঙে শুধু প্রোটনকে আলাদা করলে এবং শুধু নিউট্রনকে আলাদা করলে, এবং আলাদা করার পর শুধুমাত্র তোমরা প্রোটনের ভর মাপলে, শুধুমাত্র প্রোটনের ভর মাপলে, শুধুমাত্র প্রোটনের ভর মাপলে দেখলে যে এই প্রোটনের ভর হয়ে গেছে কত, ধরলো যে এই প্রোটনের ভর হয়ে গেছে 3 AMU বা 3U হয়ে গেছে, 3U শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি, শুধুমাত্র হচ্ছে প্রোটনের ভর, মানে ইন্ডিভিজুয়াল প্রোটনের ভর। এবং শুধুমাত্র তুমি এবার নিউট্রনের ভর মাপলে দেখলে যে তোমরা এর ভর কত হয়ে গেছে 4U বা 4 AMU, তাই তো? দেখো এখন একটা তোমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পাবে, প্রোটন আর নিউট্রন মিলিয়ে এই টোটাল নিউক্লিয়াসের ভর কত 5U, কিন্তু এই নিউক্লিয়াসকেই ভাঙার পর আমি সব প্রোটনকে করলাম আলাদা, সব নিউট্রনকে করা হলো আলাদা, শুধুমাত্র প্রোটনের ভর তোমরা পেলে 3AU এবং শুধুমাত্র নিউট্রনের তোমরা ভর পেলে 4U। তাহলে শুধুমাত্র প্রোটন আর শুধুমাত্র নিউট্রনের মানে প্রোটন এবং নিউট্রনের আলাদাভাবে ভরের কত হবে সমষ্টি 3U প্লাস হচ্ছে 4U, তাহলে কত হয়েছে 7U, মানে কি 7 অ্যাটমিক মাস ইউনিট। দেখো তো একটা যে অদ্ভুত জিনিস, যে ওরা যখন একসঙ্গে ছিল তখন ভর ছিল 5U, এবার যখনই ওরা ভাঙলাম শুধুমাত্র প্রোটনের ভর আর শুধুমাত্র যখন বললাম নিউট্রনের ভর, তাই শুধুমাত্র প্রোটন ওর দেখলাম ভর কত হলো 3U এবং শুধুমাত্র নিউট্রনের ওর ভর হলো 4U। তাহলে এবার প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি দেখলাম কত 7U, এবং যে নিউক্লিয়াসের কত ভর 5U, মানে অ্যাকচুয়ালি ওকে কিন্তু ভাঙলাম, এক্সট্রা কোনো প্রোটন বা এক্সট্রা কোনো নিউট্রন অ্যাড হয়নি, কোনো প্রোটন বা কোনো নিউট্রন অ্যাড হয়নি, কিন্তু কেউ অ্যাড হয়নি, কিন্তু ভাঙার পর দেখলাম যে মানে মোট প্রোটন এবং মোট নিউট্রনের ভরের যে সমষ্টি সেটা নিউক্লিয়াসের যে ভর তার থেকে বেড়ে গেছে। বা অ্যাকচুয়ালি তোমরা বলতে পারো উল্টাভাবে যে নিউক্লিয়াসের মোট ভর প্রোটন এবং নিউট্রনের সমষ্টির যে ভর তার থেকে কম। তার মানে কি, মানে ওরা যখন ছিল একসঙ্গে তখন ছিল 5U এবং ভাঙার পর কত দেখলাম হয়ে গেছে 7U। তাহলে নিউক্লিয়াসের ভর প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি অপেক্ষা কি কম, তাহলে যে পরিমাণ ভরের যে পার্থক্য ঘটলো সেটাই কি, একে বলা হয় ভর বিচ্যুতি। তাহলে একে আমরা কি বলি, ভর বিচ্যুতি, তাই তো? যে এটাকে আমরা কি বলি, ভরের বিচ্যুতি। যে নিউক্লিয়াসের ভর অপেক্ষা, কি বললাম, নিউক্লিয়াসের ভর অপেক্ষা শুধুমাত্র মোট প্রোটন এবং মোট নিউট্রনের ভরের সমষ্টি কি বেশি। বা তোমরা বলতে পারবে যে এই নিউক্লিয়াসের ভর বা নিউক্লিয়াসের মোট ভর মোট প্রোটন এবং মোট নিউট্রনের ভরের সমষ্টি অপেক্ষা কিছুটা কমে যায়। তাহলে যে পরিমাণ ভর কমে যায় এটাকে আমরা কি বলবো, ভর ত্রুটি। তাহলে এবার তোমরা ছোট ক্লাস থেকে পড়ে আসছো, একদম 6 বা 7 থেকে তোমরা পড়ে এসছো যে ভরের সংরক্ষণ সূত্র। তোমরা একদম ছোট ক্লাস থেকে পড়ে এসছো কি, ভরের সংরক্ষণ সূত্র, যে ভরের কখনো বিনাশ করা যায় না, তাই তো? যে তোমরা ক্লাস 6-এ পড়ে এসছো বা 7-এ পড়েছো যে ভরের সংরক্ষণ সূত্র, যে ভরের কোনো রকম সৃষ্টি করা যায় না, ভরকে কোনো ধ্বংস করাও যায় না, ভরের সৃষ্টি হয় না, ভরের ধ্বংস হয় না, শুধুমাত্র কি ভর রূপান্তরিত হয়। এবং তার সঙ্গে তোমরা এটাও পড়েছো যে শক্তির
সংরক্ষণ সূত্র, যে শক্তিকে সৃষ্টি করাও যায় না, আবার শক্তি ধ্বংস করাও যায় না। তাহলে শক্তি কি, একটা শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে তোমরা দেখতে পেলে যে একসঙ্গে ছিল 5u, ওকে ভাঙার পর শুধুমাত্র মোট প্রোটন আর মোট নিউটনের যোগফল দিয়ে দেখলাম 7u। তাহলে এখানে কি হয়েছে, এখানে ভরটা বেড়ে গেছে। এবার একে তুমি মোট প্রোটন আর মোট নিউটনকে নিয়ে যদি যুক্ত করে যদি নিউক্লিয়াস তৈরি করো, দেখবে ওটা কিন্তু 5u হয়ে গেছে। মানে কি, তুমি যখন ভাঙছো দেখতে পাচ্ছ যে ভর বৃদ্ধি পাচ্ছে। তাহলে যখন হচ্ছে ভাঙছো, তাহলে ভাঙলে তোমরা দেখতে পাচ্ছ ভর বাড়ছে, তাই তো? যখন ভাঙছে দেখতে কিভাবে, ছিল 5 হলো 7, মানে কি ভরটা বেড়ে গেল। কিন্তু ভরের তো বিনাশ তো, মানে ভরের সৃষ্টি হতে পারে না, যা ভর ছিল তাই থাকার কথা, কিন্তু ভর বেড়ে গেছে। এবার লক্ষণীয় বিষয় কি, যে যখন প্রোটন এবং নিউট্রন যখন একসঙ্গে ছিল তখন কে কাজ করে, বন্ধন শক্তি কাজ করে, তাই তো? কি বললাম, আমি তো আগেই বলেছি যে প্রোটন এবং নিউট্রন যে শক্তির প্রভাবে নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে তাকে বলি বন্ধন শক্তি। তাহলে যখন নিউক্লিয়াসের মধ্যে আছে তখন আমরা দেখতে কি পাই, একটা শক্তি কাজ করছে। এবার যখনই ভেঙে দিলাম, ভাঙার পর ওই বন্ধন শক্তি আর দেখা যায় না। যখন ভাঙছি তখন ভর কি হচ্ছে, তখন ভর বৃদ্ধি হচ্ছে, কিন্তু শক্তিটা লস হয়ে যাচ্ছে। তার মানে কি, ভাঙলে ভরটা বাড়ছে কিন্তু শক্তিটা কি দেখছি, যে শক্তিটা নাই, মানে শক্তিটা কমে গেল। ওরা যখন একসঙ্গে ছিল তখনই এই বাইন্ডিং যে এনার্জি সেটাকে আমরা মানে বার করতে পারি, বা সেটা অনুভব হয় যে যখন থাকে একসঙ্গে তখন আমরা এই বাইন্ডিং শক্তিকে দেখি। যখন ভেঙে যায় তখন আর এর মধ্যে কোনো বাইন্ডিং শক্তি থাকে না। মানে যখন ভেঙে গেল তখন এর মধ্যেও কোনো বাইন্ডিং এনার্জি নাই, আবার এর মধ্যেও কোনো বাইন্ডিং এনার্জি নাই। তাহলে যখন ভাঙছি তখন দুটা অস্বাভাবিক ঘটনা ঘটছে, যেটা সম্ভব না। যখন ভাঙছি তখন কি ছিল 5, মোট ছিল 5, হয়ে গেল কত, মোট হলো 7। মানে যখন ভাঙছি তখন ভর 5 থেকে 7 হয়ে গেল, মানে ভর বৃদ্ধি করছে। কিন্তু ভাঙার পর যখন ভাঙলাম, ভাঙার আগে শক্তি ছিল, ওদের মধ্যে বাইন্ডিং এনার্জি ছিল, ভাঙার পর দেখছি শক্তিটা নাই হয়ে গেল। এবার যখন যুক্ত করছি, মানে একেই আবার যখন যুক্ত করব, মানে কি, ওকে ভাঙলাম তো, এবার আবার প্রোটন এবং নিউট্রন মিলিয়ে আবার আমরা কি করব, ওই নিউক্লিয়াস গঠন করব। যখন যুক্ত করছি, এবার যুক্ত করলে কি দেখতে পাচ্ছি, যুক্ত করার আগে ছিল 7, কিন্তু যুক্ত করে যখন নিউক্লিয়াস তৈরি করলাম দেখলাম কি হয়ে গেল, 5 হয়ে গেল। তার মানে কি, তাহলে যুক্ত করলে ভর এবার কমে যাচ্ছে, ভর কমে গেল। কিন্তু যুক্ত করে নিউক্লিয়াস তৈরি করলে দেখলাম যে ওর মধ্যে এবার শক্তিটা ডেভেলপ করেছে। মানে কি, মানে এবার ওর মধ্যে এবার শক্তিটা বেড়ে গেছে। তাহলে এবার এই ভাঙলে এবং যুক্ত করলে এই দুটাকে তোমরা এবার রিলেট করে দাও। যখন ভাঙছি তখন দেখা যাচ্ছে ওই নিউক্লিয়াসের যে মোট ভর তা অপেক্ষা মোট প্রোটন এবং মোট নিউট্রনের ভরের সমষ্টি বেড়ে গেল। তাহলে ভাঙলে পরে ভরটা বেড়ে গেল, কিন্তু যুক্ত অবস্থায় যে শক্তি ছিল ভাঙলে পরে সেই শক্তিটা দেখছি ভ্যানিশ হয়ে গেল, মানে শক্তিটা মানে কমে গেল। এবার ওদেরকে যুক্ত করে যখন আবার নিউক্লিয়াস গঠন করব, আবার সেম ওই 3 আর 4 কে মানে 7 কে যখন যুক্ত করলাম দেখলাম যে ওর মোট ভর আবার 5 হয়ে গেল। তার মানে কি, যুক্ত করলে ভরটা কি ছিল 7, যুক্ত করে মানে নিউক্লিয়াস করে ভর হলো 5, মানে ভরটা কি হলো, কমে গেল। কিন্তু এবার এদের মধ্যে কিন্তু কোনো শক্তি ছিল না, যখন ছিল সেপারেট। যুক্ত করলে দেখলাম যে আবার শক্তি তৈরি হয়ে গেল, বা একটা শক্তি কাজ করছে, মানে শক্তি তৈরি হয়ে গেল। ভাঙলে পরে ভরটা বাড়ছে, শক্তিটা ভ্যানিশ হয়ে গেল। এবার যখনই যুক্ত করছি তখন আবার ভরটা কি হচ্ছে, কমে যাচ্ছে, আবার শক্তি
উদ্ভব হচ্ছে বা শক্তি ডেভেলপ করছে। তাহলে এটাই কেন ঘটছে? আমরা আমরা কি জানি? ভরের তো বিনাশ হয় না, শক্তিরই তো সৃষ্টি বা বিনাশ হয় না, শুধু রূপান্তর ঘটে। তাহলে এরকম কেন হচ্ছে? ভাঙলে পরে ভর বাড়ছে, শক্তি ভ্যানিশ মানে শক্তি উধাও, আবার যখন যুক্ত করছি তখন ভর কমছে, শক্তি ডেভেলপ করছে। তাহলে এরকম কেন হচ্ছে? এটারই ব্যাখ্যা করা যায় আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে। যে যে তোমরা কি পড়েছো? তোমরা জানো যে ভরের সৃষ্টি বা বিনাশ হয় না, ভর অন্য ভরে রূপান্তরিত হয়। আবার শক্তির সৃষ্টি বা বিনাশ হয় না, এক শক্তি থেকে অপর শক্তিতে রূপান্তরিত হয়। কিন্তু আইনস্টাইন 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 আপেক্ষিকতা তত্ত্ব আবিষ্কার করার পর উনি বললেন যে ভর শক্তিতে এবং শক্তি ভরে রূপান্তরিত হয়। এটাই এখানকার মেইন ইম্পর্টেন্ট জিনিস, যে অ্যাকচুয়ালি এই যে ভর কমে যাচ্ছে তখন শক্তি বাড়ছে, আবার যখন ভর বাড়ছে তখন শক্তি কমে যাচ্ছে। দেখো, যখন ভর বাড়ছে শক্তি কমছে, আর যখন ভর কি হচ্ছে কমছে তখন শক্তি বাড়ছে। মানে এটাই আমরা ব্যাখ্যা করতে পারি যে আইনস্টাইনের যে থিওরি অফ রিলেটিভিটি মানে আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে আইনস্টাইন কি বলেছেন? যে শক্তি ভরে এবং ভর শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ উনি কি বলেছেন? উনি বলেছেন এই এম ভর যদি শক্তিতে রূপান্তরিত হয় তবে সেই শক্তির মান কত হয়? ইকুয়ালস টু mc স্কয়ার। তাই তো? কি বলে যে এই এম ভর যদি শক্তিতে রূপান্তরিত হয় তবে এই এম ভরের সমতুল্য পরিমাণ শক্তি কত হবে? ইকুয়ালস টু mc স্কয়ার। এটাই আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব। যে তোমরা আগে কি পড়তে? শুধুমাত্র ভরের সংরক্ষণ আর শুধু শক্তির সংরক্ষণ, কিন্তু আইনস্টাইন এই আপেক্ষিকতা তত্ত্ব দেওয়ার পর এখন একে কি বলা হয়? ভর শক্তির সংরক্ষণ বা ভর এবং শক্তির নিত্যতা সূত্র। যে ভর শক্তিতে এবং শক্তি ভরে রূপান্তরিত হয়। তাহলে এম পরিমাণ ভর যদি শক্তিতে রূপান্তরিত হয় তবে এই এম পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলে তাহলে এম পরিমাণ ভরের সমতুল্য শক্তি কত হবে? ইকুয়ালস টু mc স্কয়ার। এবং এই যে লেখা আছে আমি তোমাদের লিখে দিয়েছি যে 1 u মানে 1.66 × 10⁻⁻27 কেজি। তাহলে এই 1 u এই পরিমাণ ভর যদি শক্তিতে কনভার্ট করে তবে এই 1 u তাহলে এই 1 u ভরের সমতুল্য শক্তি কত হয়? সমতুল্য শক্তি হয় 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা কি লিখবো? 1 u মানে 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। একে কি বলে? মেগা ইলেকট্রন ভোল্ট। তার মানে কি যে এখন এই আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব আবিষ্কারের পর বলা যায় যে ভর শক্তিতে এবং শক্তি ভরে রূপান্তরিত হয়, এবং এম পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলে তাহলে এম ভরের সমতুল্য শক্তি কত হবে? mc স্কয়ার, মানে ইকুয়ালস টু mc স্কয়ার। এবং এই যে 1 u মানে কি বোঝায়? 1.66 × 10⁻⁻27 কেজি। তাহলে এই 1 u ভরের সমতুল্য পরিমাণ শক্তি কত হয়? 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। কিছুই না, এই যে m এর জায়গায় তুমি এত কেজি বসিয়ে দেবে, এবং এই c মানে কি? এই c বলতে বোঝায় 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড, মানে শূন্য মাধ্যমে আলোর বেগ। তাই তো? তাহলে m পরিমাণ ভরকে যদি শক্তিতে কনভার্ট করা হয় তবে m পরিমাণ ভরের সমতুল্য শক্তি কত হবে? ইকুয়ালস টু mc স্কয়ার। যেখানে c বলতে কি বোঝায়? শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে এবার ওই আইনস্টাইনের যে থিওরি অফ রিলেটিভিটি ওটাকেই তোমরা এখানে অ্যাপ্লাই করো। দেখো, যখন ভাঙছি তখন ভর বাড়ছে, শক্তি কমছে, আবার যখন যুক্ত করছি তখন ভর কমছে, শক্তি বাড়ছে। তার মানে কি? তাহলে ভাঙলে
শক্তি ভরে কনভার্ট হচ্ছে এবং যুক্ত করলে ভর শক্তিতে হচ্ছে কনভার্ট। এটাই এখানকার মেন ইম্পর্টেন্ট কনসেপ্ট। যে তাহলে এই যে বন্ধন শক্তি, তাহলে বন্ধন শক্তির কারণ কে? ভরের বিচ্যুতি, ভরের বিচ্যুতি, তাই তো? এটাই তো। যখন ভাঙছি তখন তখন শক্তিটা কি হচ্ছে? ভ্যানিশ হচ্ছে। আরে শক্তি ভ্যানিশ হচ্ছে না, ওই শক্তিটাই ভরে রূপান্তরিত হচ্ছে, তাই না? যখন যুক্ত ছিল, যখন ছিল নিউক্লিয়াস, তখন ওদের মধ্যে শক্তি ছিল এবং সেই সময় ভর ছিল কত? 5। এবার যখন ভাঙলাম, ভাঙার পর ভর কত হলো? 7। তাহলে ভরটা বেড়ে গেল। অ্যাকচুয়ালি ভর যে বেড়ে গেল এটা এভাবে বলা যায় না। আমরা কি বলবো? যখন ভাঙলো তখন ওদের মধ্যে যে বন্ধন শক্তি ছিল, ভাঙার পর কি তখন আর ওই বন্ধন শক্তি নাই। তাহলে ওই শক্তিটা গেল কোথায়? ওটাই তখন ভরে কনভার্ট হয়ে গেছে। এবার যখন যুক্ত করলাম, যুক্ত করলে কি ভর ডেভেলপ করছে, তাহলে যুক্ত করলে শক্তি ডেভেলপ করছে। তাই যুক্ত করলে এবার শক্তি বাড়ছে বা শক্তি উদ্ভব হচ্ছে। যুক্ত করার পর এই বন্ধন শক্তি আসলো কোথা থেকে? ছিল 7, হয়ে গেছে 5। তাহলে যে পরিমাণ ভর কমলো বা যে পরিমাণ ভরের বিচ্যুতি ঘটলো, তাহলে সেটাই কি এর মধ্যে বন্ধন শক্তিকে যোগান দিয়েছে। তাহলে তোমরা যদি প্রশ্ন আসে যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় বন্ধন শক্তির কারণ কি, তাহলে তোমরা এক লাইনে কি লিখবে? তোমরা লিখতে হবে তোমাকে যে ভরের বিচ্যুতি, তাই তো? না? যখন ভাঙছি তখন শক্তি হচ্ছে ভ্যানিশ, মানে শক্তি নষ্ট হচ্ছে। তার মানে কি শক্তি নষ্ট না, ওই শক্তিটাই ভরে হলো রূপান্তর। এবার যখন যুক্ত করছি তখন কি? তখন যুক্ত করলে দেখতে পাচ্ছি যে ভর উদ্ভব হচ্ছে, ভর না, শক্তি। যখন যুক্ত করছি তখন দেখতে কি পাচ্ছি? যখন যুক্ত করছি দেখলাম, মানে যুক্ত করে যখন করলাম নিউক্লিয়াস, তখন দেখা যায় যে এর মধ্যে এবার শক্তি জেনারেট করেছে। তাহলে এবার শক্তির তো সৃষ্টি হয় না, তাহলে শক্তিটা কোথা থেকে আসলো? ছিল 7, ভর হয়ে গেছে 5। তাহলে যে পরিমাণ ভর কমলো সেটাই শক্তিতে কনভার্ট হয়ে গেছে। তাহলে ভাঙলে পরে ভর বাড়ছে, শক্তি কমছে। তাহলে ভাঙলে পরে যেই পরিমাণ শক্তি কমলো সেটা ভরে হচ্ছে রূপান্তর, মানে 5 ছিল 7 হয়ে গেছে। এবার যখন যুক্ত করছি তখন এদের মধ্যে মানে শক্তি ডেভেলপ করছে। তাহলে ওই শক্তিটা কোথা থেকে আসলো? তাহলে যখন যুক্ত করব তখন ভর কমছে, শক্তি বাড়ছে। তার মানে কি যে যুক্ত করলে ওই যে নিউক্লিয়াসের মধ্যে আমরা নিউক্লিয় বন্ধন শক্তি দেখতে পাই। তাহলে কি নিউক্লিয় বন্ধন শক্তি আসলো কোথা থেকে? যুক্ত করলে ওই 7 আবার হয়ে গেল 5, মানে যুক্ত করলে কি ভরটা এবার কমে গেল। তাহলে ভর তো কমতে পারে না, তাহলে ভর কি হলো? যে পরিমাণ ভর কমলো সেটাই ওর মধ্যে শক্তিতে রূপান্তরিত হলো। তাহলে ভাঙলে পরে শক্তি কমছে, ভর বাড়ছে। তাহলে ভাঙলে শক্তি ভরে হচ্ছে রূপান্তর এবং যুক্ত করলে ভর কমছে, শক্তি বাড়ছে। তাহলে যুক্ত করলে ভর শক্তিতে রূপান্তর হচ্ছে। এটাই ইম্পর্টেন্ট কনসেপ্ট এই থিওরির, যে ভাঙলে বন্ধন শক্তি ভরে হচ্ছে রূপান্তর, যুক্ত করলে ভর ওদের বন্ধন শক্তিতে রূপান্তর হচ্ছে। মানে কি অ্যাকচুয়ালি কেউ ধ্বংস হচ্ছে না বা কেউ সৃষ্টি হচ্ছে না। তার মানে কি তোমাদের আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে যে 5 থেকে 7 হলো মানে ভর বাড়লো, বা 7 যুক্ত হলে 7 থেকে 5 মানে ভর কমলো বা শক্তি উদ্ভব হলো। তাই তোমাদের আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে যে ভরের বিনাশ ঘটছে বা ভরের উদ্ভব হচ্ছে বা শক্তির বিনাশ ঘটছে বা শক্তি উদ্ভব হচ্ছে, তোমাদের মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। অ্যাকচুয়ালি মেন কনসেপ্ট কি? যে যখন ভাঙবে তখন শক্তি ভরে রূপান্তর হচ্ছে, যখন যুক্ত হবে তখন ভর শক্তিতে রূপান্তর হচ্ছে। তার মানে বন্ধন শক্তির কারণ কি? ভরের বিচ্যুতি। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই 1u ভরের সমতুল্য শক্তি কত হয়? এটা। ক্লিয়ার? তাহলে এটা হয় শক্তি। তাহলে কোন নিউক্লিয়াসের মধ্যে এই বন্ধন শক্তির কারণ কি? ভরের বিচ্যুতি, তাই তো? যে ভর যে পরিমাণ বিচ্যুতি ঘটবে সেটাই ওদের বন্ধন শক্তিতে রূপান্তরিত হবে। এবার খুব ইজি, ভর ত্রুটি এবং বন্ধন শক্তি। তাহলে বন্ধন শক্তি কাকে বলে? বন্ধন শক্তি
কাকে বলে? যে প্রোটন এবং নিউট্রনগুলি যে শক্তির প্রভাবে নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে তাকে বলে নিউক্লিয় বন্ধন শক্তি। এবং ভর ত্রুটি কাকে বলবো? ভর ত্রুটি এটা ছিল কত? নিউক্লিয়াস হচ্ছে 5, নিউক্লিয়াস ছিল 5, ভেঙে কত হলো 7। তার মানে নিউক্লিয়াসের মোট ভর প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি অপেক্ষা কিছুটা কম, তাই তো? ছিল প্রোটন এবং নিউট্রনের কত সমষ্টি? 7, কিন্তু নিউক্লিয়াস কত? 5। তাহলে নিউক্লিয়াসের মোট ভর প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি অপেক্ষা কম। তাই যে পরিমাণ ভর কমে যায় তাকে বলে ভরের ত্রুটি। তার মানে ভর ত্রুটি বলতে কি বুঝবো? তাহলে ভরের বিচ্যুতি মানে কি? প্রোটন এবং নিউট্রনের ভর মাইনাস নিউক্লিয়াসের ভর। তাহলে এবার ওদের মধ্যে সম্পর্ক, এটাই ওদের মধ্যে সম্পর্ক। এটা এবার খুব ইজি, আগেরটাই মেন কনসেপ্ট ছিল। তাহলে ধরি এবার সম্পর্ক, ধরি একটি প্রোটনের ভর m সাফিক্সে p, এটা একটি প্রোটন, এবং একটি নিউট্রনের ভর কত? m সাফিক্সে n। একটি প্রোটনের ভর m সাফিক্সে p আর নিউট্রন m সাফিক্সে n। নিউক্লিয়াসের ভর ধরো যে ক্যাপিটাল M এবং নিউক্লিয়াসে উপস্থিত মোট ভর সংখ্যা ক্যাপিটাল A এবং পরমাণু ক্রমাঙ্ক কত? Z, তাই তো? তাহলে ভর সংখ্যা A এবং পরমাণু ক্রমাঙ্ক Z, তাহলে অতএব নিউট্রন সংখ্যা কত হবে? A মাইনাস Z, তাই তো? A মাইনাস Z। তাহলে নিউক্লিয়াসে উপস্থিত মোট ভর সংখ্যা A আর প্রোটন সংখ্যা মানে পরমাণু ক্রমাঙ্ক Z, তাহলে নিউট্রন কত হবে? A মাইনাস Z, তাই তো? A মাইনাস Z। তাহলে এবার আমরা তাহলে কি পাবো? তাহলে ভর ত্রুটি, বা ভরের বিচ্যুতি, যদি বলি ডেল m, এই ভরের বিচ্যুতি মানে বলতে কি বোঝায়? এই ভরের বিচ্যুতি মানে কি বোঝায়? ভরের বিচ্যুতি বলতে বোঝায় যে মোট প্রোটনের ভর প্লাস মোট নিউট্রনের ভর, তাই তো? মোট প্রোটনের ভর প্লাস মোট নিউট্রনের ভর মাইনাস নিউক্লিয়াসের ভর, তাই তো? মোট প্রোটন ছিল কত? কি ধরেছিলাম? 3u, মানে এর আগের যে দেখালাম एग्जांपल 3u, আর মোট নিউট্রন 4u, আর নিউক্লিয়াস কত ছিল? 5u। তাহলে 7u মাইনাস 5u, এটা u, হ্যাঁ এটা u, তাহলে কত? 2u। তাহলে ভর ত্রুটি বা ভরের বিচ্যুতি বলতে কি বোঝায়? মোট প্রোটন এবং নিউট্রনের ভর মাইনাস নিউক্লিয়াসের ভর। তাহলে মোট প্রোটন এবং নিউট্রনের ভর অপেক্ষা নিউক্লিয়াসের ভর যতটা কম সেটাই ভরের বিচ্যুতি, তাই তো? তার মানে ভরের বিচ্যুতি কত হবে? মোট প্রোটন প্লাস মোট নিউট্রন মাইনাস নিউক্লিয়াস, তাহলে ভর বিচ্যুতি ডেল m। তাহলে বলো এবার মোট প্রোটনের ভর কত? এখানে আমি কি ধরেছি? একটি প্রোটনের ভর m সাফিক্সে p, তাহলে মোট প্রোটন সংখ্যা বা মোট পরমাণু ক্রমাঙ্ক কত? Z, তাহলে মোট প্রোটনের ভর কত হবে? Z ইনটু mp প্লাস, বোঝা গেল না?
একটি প্রোটনের ভর m সাফিক্সে p, এটা একটি প্রোটনের ভর, একটি প্রোটন। আর আমি যে ধরেছি নিউক্লিয়াস, তাহলে তার মধ্যে মোট প্রোটন সংখ্যা কত আছে z, তাহলে একটা প্রোটনের ভর m সাফিক্সে p এবং মোট প্রোটন সংখ্যা কত আছে z, তাহলে একটার ভর mp আর মোট প্রোটন আছে z সংখ্যক, তাহলে মোট প্রোটনের ভর কত z ইনটু mp প্লাস সেম ভাবে একটি নিউটনের ভর m সাফিক্সে n ধরা হয়েছে, m সাফিক্সে n মানে একটি নিউট্রন কণার ভর, তাহলে মোট নিউট্রন সংখ্যা কত আছে, আমি যে ধরেছি নিউক্লিয়াস, আমি যে নিউক্লিয়াস ধরা হয়েছে সেই নিউক্লিয়াসে a হচ্ছে কি ওর ভর সংখ্যা আর z হচ্ছে প্রোটন সংখ্যা, তাহলে নিউটন তাহলে কত হবে, নিউটন a z, তাহলে একটি নিউটনের ভর হচ্ছে mn, তাহলে টোটাল নিউটন সংখ্যা কত আছে z a z, তাহলে মোট নিউটন সংখ্যা, তাহলে মোট ভর কত, তাহলে মোট ভর হবে একটার জন্য mn, তাহলে কত আছে a z, তাহলে a z ইনটু mn মানে মোট ভর মাইনাস নিউক্লিয়াস হতো ক্যাপিটাল M, তার মানে এই যে এটা তাহলে কি মোট প্রোটন, একটা প্রোটনের ভর mp, তাহলে মোট প্রোটনের ভর কত হবে zmp, একটা নিউট্রন কণার ভর কত mn, তাহলে মোট নিউট্রন কত আছে a z, তাহলে a z সংখ্যক নিউটনের তাহলে ভর কত হবে a z ইনটু mn মাইনাস নিউক্লিয়াসের ভর ক্যাপিটাল M, তাহলে এটা বলতে কি বোঝায়, তাহলে এটা বলতে কি বোঝায় মোট প্রোটন প্লাস মোট নিউটন, এই টোটালের ভর থেকে যদি নিউক্লিয়াসের ভর বাদ দিয়ে দিই তাহলে থাকবে আমাদের ভর ত্রুটি। তাহলে অতএব এবং আমি তোমাদের আগেও বললাম যে আইনস্টাইনের ভর এবং শক্তি যে তুল্যতা সূত্র, এখান থেকে আমরা কি লেখা যায়, এখান থেকে লেখা যায় যে E ইকুয়ালস টু হচ্ছে mc স্কয়ার, তাই তো আমরা কি লিখি E ইকুয়ালস টু mc স্কয়ার, মানে m ভর যদি শক্তিতে রূপান্তরিত হয় তাহলে m ভরের সমতুল্য শক্তি কত হয় mc স্কয়ার, তাহলে এবং তোমাদের এটাও বলেছি যে ভরের কোনো বিচ্যুতি ঘটে না, যে পরিমাণ ভরের কমে যায় বা যে পরিমাণ ভরের বিচ্যুতি ঘটে সেটাই আমাদের ওদের বন্ধন শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে এই পরিমাণ কত, এই টোটালটা এত পরিমাণ ভরের বিচ্যুতি ঘটেছে, তাহলে এই পরিমাণটাই, তাহলে এই মানে এই ভরের বিচ্যুতির সমপরিমাণটা শক্তি যেটা হবে সেটাই কি ওর বন্ধন শক্তি, তাহলে অতএব বাইন্ডিং এনার্জি মানে বন্ধন শক্তি কত হবে ডেল ই, মানে কি ডেল ই মানে হচ্ছে ডেল m ইনটু c স্কয়ার, ই মানে কি mc স্কয়ার, তাহলে m পরিমাণ ভর, কি বললাম এই স্মল m পরিমাণ ভর যদি শক্তিতে রূপান্তরিত হয়, এই স্মল m পরিমাণ ভর যদি শক্তিতে রূপান্তরিত হয় তবে এই m পরিমাণ ভরের সমতুল্য শক্তি কত হবে mc স্কয়ার, তাহলে এই থিওরিতে তাহলে এই পরিমাণ ভর কি কমে গেছে, তাই তো মোট প্রোটন প্লাস মোট নিউট্রন মাইনাস নিউক্লিয়াস, তাহলে কত হবে এই 3 প্লাস 4 মাইনাস 5, তাহলে যে পরিমাণ ভর কমলো মানে যে পরিমাণ ভরের বিচ্যুতি ঘটলো সেটা কি ওর বন্ধন শক্তি জন্য দায়ী, তাহলে বন্ধন শক্তি কত হবে ডেল m ইনটু c স্কয়ার, তাহলে ডেল E ইকুয়ালস টু হবে কত z ইনটু mp প্লাস a মাইনাস z ইনটু, তাহলে a মাইনাস z ইনটু mn মাইনাস ক্যাপিটাল M, তাই তো এটা, আর এর টোটাল কি থার্ড ব্র্যাকেট হবে ইনটু c স্কয়ার, তার মানে কি তাহলে এটা এই যেটা আছে থার্ড ব্র্যাকেটে যেটা আছে সেটা বলতে কি বোঝায় ভর ত্রুটি, আর এটা মানে কি বন্ধন শক্তি, তাহলে যে পরিমাণ ভরের ত্রুটি ঘটলো তাহলে সেটা কি সেই পরিমাণ ভর ওর বন্ধন শক্তিতে যোগান দিবে, তার মানে এই যে পরিমাণ ভরের বিচ্যুতি ঘটলো তাহলে সেই ভরের সমতুল্য যে শক্তি হবে, যে পরিমাণ ভর কমলো সেই সমপরিমাণ যে পরিমাণ ভর কমলো তাহলে সেম
ভরের মানে যে পরিমাণ ভর কমলো সেই ভরের বিচ্যুতির এই সমতুল্য পরিমাণে শক্তি ডেল ইন্টু সি স্কোয়ার, সেটা কি ওর মধ্যে বন্ধন শক্তি। তাহলে তাহলে যে পরিমাণ ভর কমলো, কত কমলো, ডেল এম, তাহলে এটাই কি ওর মধ্যে বন্ধন শক্তিতে যোগদান করছে। তাহলে তাহলে বন্ধন শক্তি কত হবে, তাহলে বন্ধন শক্তি কত হবে, ডেল ইকুয়াল টু ডেল এম ইন্টু সি স্কোয়ার, এবং ডেল এম মানটাও তো আমি অলরেডি পেয়ে গেছি বন্ধন শক্তি। তাহলে এটা হবে, তাহলে ভর ত্রুটি কত হবে, মোট প্রোটন প্লাস মোট নিউট্রন মাইনাস নিউক্লিয়াসের ভর। তাহলে যদি তোমাকে বলে যে ভর ত্রুটি কাকে বলে বলতে পারবে, যদি বন্ধন শক্তি কাকে বলে সেটাও বলতে পারবে, আমি অলরেডি লিখিয়ে দিয়েছি, এবং ওদের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। তোমাকে ঠিক এটাই লিখতে হবে। তার মানে এই ভর ত্রুটিটাই বন্ধন শক্তির সঙ্গে সমান। কেন, আমি তোমাদের আগেই বললাম যে এই আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে কি বলা যায়, যে শক্তি ভরে এবং ভর শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এই ডেল এম পরিমাণ কি ভরের বিচ্যুতি ঘটলো, তাহলে ডেল এম পরিমাণ ভরের সমপরিমাণে শক্তি হবে, সেটাই কি ওর বন্ধন শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে এই ডেল এম পরিমাণ কি ভরের বিচ্যুতি, এটাই ভর বিচ্যুতি মানে ভরের ত্রুটি। তাহলে এটাই কি এই সমপরিমাণ ভরের শক্তিটাই ওদের বন্ধন শক্তিতে যোগান দান করবে। তাহলে এই পর্যন্তই তোমাদের হবে ভর ত্রুটি এবং বন্ধন শক্তির মধ্যে সম্পর্ক। আশা করি তোমরা সমস্ত থিওরি খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং তোমরা এটাকে অবশ্যই নোট করে নিও, কারণ তোমাকে এটা খুবই ইম্পর্টেন্ট থিওরি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। সেই জন্য আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।